সো ফার্স্ট আমরা যেটা স্টার্ট করব এখানে দ্যাট ইজ দ্য মনিরা। ঠিক আছে, মনিরা দিয়ে আমরা স্টার্ট করব। মনিরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া সবগুলো পড়বো। ফার্স্ট আমরা স্টার্ট করবো উইথ মনিরা। মনিরার মধ্যে কী কী অর্গানিজমস আছে, যেমন যেমন আমরা ব্যাকটেরিয়াল সেল পড়ছিলাম, কিন্তু ব্যাকটেরিয়াল সেলের টাইপস কী কী আছে, কী কী ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা আমরা শিখি নাই, সেটা আমরা শিখবো এখানে। ঠিক আছে, সো এখানে দিস মনিরা বেসিক ক্যারেক্টার কি, these are prokaryotic cells. Prokaryotic nucleus and organelles. কোনো অর্গানেলিস অথবা নিউক্লিয়াস থাকবে না। সো দ্যাট ইজ দ্য প্রোক্যারিওটিক নেচার। ঠিক আছে, এটা হলো তোমার বেসিক ক্যারেক্টার। সো যেগুলা সেলের তোমার নিউক্লিয়াস থাকবে না, ঠিক আছে, তাদের মধ্যে অর্গানেলিস থাকবে না, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলা থাকবে না, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক সেলস। ক্যারিওটিক কথাটা আসছে ফ্রম ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস। সো প্রো মিন্স প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস তাদের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, সো নেক্সট আমরা একটার পর একটা ক্যারেক্টারস পড়ব। ফার্স্ট আমরা হেডিং নিয়ে নেব যে হ্যাবিটেট। সো হ্যাবিটেট বলতে কি বোঝায়? হ্যাবিটেট বলতে বোঝায় হলো কোথায় তারা থাকে। সো হোয়ার দে রিসাইড, হোয়ার দে লিভ। রিমেম্বার দিস bacteria are found in all possible places. সব জায়গায় তুমি ব্যাকটেরিয়া দেখতে পাবে, ইন অল পসিবল প্লেসেস। তুমি খুব গরম সেই জায়গাটা সেখানেও দেখতে পারবা। সাপোজ কোনো একটা জায়গায় স্যালাইন কন্ডিশন বা সেখানে লবণের ভাব অনেক বেশি, সেখানেও দেখতে পারবা। সো ব্যাকটেরিয়া তুমি সব জায়গায় দেখতে পারবা। যেমন আর্কে ব্যাকটেরিয়া, so these are the ancient bacteria. তাদেরকে তুমি কোথায় পাবা? এক্সট্রিম কন্ডিশন। এক্সট্রিম কন্ডিশন মানে সাপোজ যেখানে কোনো জীব থাকতে না পারে সেখানে তুমি তাদেরকে পাবা। যেমন সাপোজ খুব গরম, সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তুমি আর্কে ব্যাকটেরিয়া দেখতে পারবা। সো এখানে কথাটা হলো যে আমরা শিখছিলাম যে যে কোনো অর্গানিজম তাদেরকে থাকতে গেলে মোটামুটি 38 to 40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকতে হবে। 38 to 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে তোমার প্রোটিনস বা এনজাইমসগুলো ডিস্ট্রয় হতে শুরু হয়, সেটা আমরা শিখছিলাম। বাট এইখানে ইন কেস অফ দিস আর্কে ব্যাকটেরিয়া, তাদের এমন মডিফিকেশন যে তারা যে কোনো এনভায়রনমেন্টে থাকতে পারে, তাদের এক্সট্রিম কন্ডিশনেও তারা থাকতে পারে। ঠিক আছে, নেক্সট আরেক ধরনের ব্যাকটেরিয়া পাবা, দ্যাট ইজ দ্য ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া কেন বলা হয়? দিস ইজ আর্কে ব্যাকটেরিয়া কেন বলা হয়? বিকজ ইট ইজ এনসিয়েন্ট। আর্কে মিন্স এনসিয়েন্ট ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর ইউ ব্যাকটেরিয়া মিন্স মডার্ন or advanced ব্যাকটেরিয়া, যেটা সব এনভায়রনমেন্টে সাপোজ থাকতে নাও পারে। ঠিক আছে, সো এখানে আর্কে ব্যাকটেরিয়া কেন বলা হয়? বিকজ যখন পৃথিবী প্রথম তৈরি হয়েছিল তখন যেগুলো পৃথিবীতে প্রথম অর্গানিজম আসছিল তারা ছিল আর্কে ব্যাকটেরিয়া। কেন কি? তারা এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারতো। বাট ইন কেস অফ ইউ ব্যাকটেরিয়া তারা হলো মোর অ্যাডভান্সড। এখনকার দিনে যেটা ব্যাকটেরিয়া পাওয়া যায় সবচেয়ে বেশি, ঠিক আছে, সেটা হলো তোমার ইউ ব্যাকটেরিয়া। নেক্সট কিছু ব্যাকটেরিয়া পাবা, যেমন সাইনো ব্যাকটেরিয়া, তাদেরকেও বলা হয় ব্লু গ্রিন এলগি। Why they are called blue green algae? Because তাদের মধ্যে একটা ব্লু এন্ড গ্রিন পিগমেন্ট থাকে, আর সেই পিগমেন্টের সাহায্যে তারা কি করতে পারে? ফটোসিনথেসিস নিজেরা করতে পারে, নিজেদের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। সো দ্যাট ইজ দ্য সায়ানোব্যাকটেরিয়া। নেক্সট
mycoplasma or PPLO means pleuro pneumonia like organisms. So these are the smallest bacteria without cell পাওয়া যায়। So these are the smallest bacteria, ঠিক আছে? So these are the types of bacteria. কিন্তু রিমেম্বার যে হ্যাবিটেট যদি তুমি কোথায় থাকে সেটা যদি দেখতে যাও, so they are found in all possible places, ঠিক আছে? So এখানে যদি দেখো যে অ্যাবকে ব্যাকটেরিয়া খুব এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে, ইউ ব্যাকটেরিয়া মডার্ন ব্যাকটেরিয়া যে কোনো কন্ডিশনে আমরা আমাদের ঘরের মধ্যেও থাকতে পারে, সায়ানোব্যাকটেরিয়া তোমার ব্লু গ্রিন এলগি তারা নিজেরা ফটোসিনথেসিস করতে পারে। নেক্সট মাইক্রোপ্লাজমা তোমার সব এনভায়রনমেন্টে মাইক্রোপ্লাজমা তোমার থাকতে পারে, ঠিক আছে? এরকম অনেক ব্যাকটেরিয়া আছে যেটা মানে এই জন্য বলা হয় যে তারা সব এনভায়রনমেন্টে তোমার ব্যাকটেরিয়াটা পাওয়া যায়, বা মনিরাটা সব এনভায়রনমেন্টে পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট যেটা আমরা দেখবো দ্যাট ইজ দ্য শেপ। শেপ আই থিঙ্ক আমি সেল চ্যাপ্টারে ডিসকাস করছিলাম, সেটাকে আবার রিকল করা। শেপ যদি বলি, শেপস হইতে পারে এরকম রাউন্ড, যদি এরকম রাউন্ড হয় তখন সেটাকে বলা হয় তোমার কক্কাস, ঠিক আছে? যদি এরকম রডের মতন হয় তখন সেটাকে বলা হয় বেসিলাস, ঠিক আছে? যদি তোমার কোমার মতন হয় তখন সেটাকে বলা হয় ভাইব্রিও, আর যদি সেটা স্পাইরাল হয়, স্পাইরালি টুইস্টেড, তখন সেটাকে বলা হয় স্পাইরুলিয়াম। আর যদি একটা সুতার মতন হয় তোমার সো এখানে আমি এমনি জেনারেল শেপগুলো লিখে দিছি। কক্কাস মিন্স ওভেল শেপ। সো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারো what are oval shaped bacteria, what is the name of the oval shaped bacteria? Bacillus means rod shaped. Vibrio means কি শেপ? এটা কমা শেপড। Spiralium means spiral shape. Mycelium means thread like, ঠিক আছে? এই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। এখন দেখো একটা জিনিস এক্সট্রা আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল কক্কাস যদি এরকম ভাবে দুইটা থাকে এক জায়গায়, ঠিক আছে, তার মানে কি টু কক্কাস, সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ ডিপ্লোকক্কাস। সো সেরকম তিনটা থাকে না, দুইটা জেনারেলি পাওয়া যায়, সেজন্যই নামটা দেওয়া হয়েছে। যদি এরকম থাকে অনেকগুলা একসঙ্গে একটা চেইনের মতন তৈরি করছে, যদি এরকম গ্রুপ করে নিয়ে থাকে যে অনেকগুলা সেল একসঙ্গে যদি এরকম গ্রুপ করে নিয়ে থাকে, তখন সেটাকে বলা হয় স্ট্যাফাইলোকক্কাস, ঠিক আছে? সেটা আমি এক্সট্রা জিনিস বলে দিলাম যে যদি দুইটা থাকে তখন সেটাকে বলা হয় ডিপ্লোকক্কাস, যদি একটা চেইনের মতন তৈরি করে তখন সেটাকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস, যদি সেটা
একটা গ্রুপ ওয়াইজ থাকে তখন সেটাকে বলা হয় স্টেফাইলোকক্কাস। ঠিক আছে? সো নেক্সট স্ট্রাকচার বা নেক্সট ক্যারেক্টার তুমি বলতে পারো, দ্যাট ইজ দ্য ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলাটা এমনই একটা অর্গান দ্যাট হেল্পস ইন মুভমেন্ট, আমি বলছিলাম। ঠিক আছে? সো সব ব্যাকটেরিয়াতে কিন্তু ফ্ল্যাজেলা পাওয়া যায় না। ঠিক আছে? কিছু কিছু ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, কিছু কিছু ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না। সেই হিসাবে মনিরাগুলোকে ফ্ল্যাজেলা হিসাবে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার ট্রিকাস, আর একটা হলো তোমার এট্রিকাস। ঠিক আছে? একটা হলো ট্রিকাস আর একটা হলো এট্রিকাস। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো তোমার ট্রিকাস মিন্স উইথ flagella, atricus means without flagella. So flagella যদি না থাকে তখন সেটাকে বলা হয় atricus, যদি থাকে তখন সেটাকে বলা হয় tricus। ঠিক আছে? তো সেখানে যেগুলোর মধ্যে আছে সাপোজ ট্রিকাস, তাদের ফ্ল্যাজেলার উপরে সাপোজ ফ্ল্যাজেলাগুলো কেমন ভাবে আছে, কতগুলো আছে, ফ্ল্যাজেলাগুলোকে আবার বা মনিরাগুলোকে আবার ভাগ করা হচ্ছে। ফর এক্সাম্পল, যদি একটা অর্গানিজম আছে, একটা ফ্ল্যাজেলা আছে, একটা ফ্ল্যাজেলা আছে, তখন সেটাকে বলা হয় মোনোট্রিকাস। ঠিক আছে? নেক্সট, যদি ফ্ল্যাজেলা আছে বাট অ্যাট টু অপোজিট এন্ডস, এখানে একটা এখানে একটা, অপোজিট সাইডে, তখন সেটাকে বলা হয় অ্যামফিট্রিকাস। ঠিক আছে? যদি এরকম থাকে যে টাফট অফ ফ্ল্যাজেলা অন ওয়ান সাইড, কোন একটা সাইডে তোমার অনেকগুলা ফ্ল্যাজেলা আছে, কোন একটা সাইডে থাকবে, দুই সাইডে না, কোন একটা সাইডে, তখন সেটাকে বলা হয় সিফালোট্রিকাস। ঠিক আছে? যদি এরকম হয় যে সাপোজ দুই সাইডে আছে, দুই সাইডে টাফট অফ ফ্ল্যাজেলা আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে, তখন সেটাকে বলা হয় তোমার লোফোট্রিকাস। যদি পুরো বডিতে সারাউন্ড হয়ে থাকে, ফর এক্সাম্পল দিস স্ট্রাকচার, কোন একটা সাইডে, এই সাইডে অথবা এই সাইডে না থাকে, পুরো বডিতে এরকম ভাবে আছে, তখন সেটাকে বলা হয় পেরি। সো দিস আর দ্য ডিফারেন্স। যদি একটা থাকে তখন বলা হয় মনোট্রিকাস, যদি একটা একটা করে দুই সাইডে থাকে তখন সেটাকে বলা হয় এমফিট্রিকাস, যদি টাফট অফ ফ্ল্যাজেলা যদি এরকম হয় তখন সেটাকে বলা হয় সিফালোট্রিকাস, আর যদি দুই সাইডে টাফট অফ ফ্ল্যাজেলা পাওয়া যায় তখন সেটাকে বলা হয় লোফোট্রিকাস, যদি পুরো বডিতে ছড়ায় থাকে ফ্ল্যাজেলা তখন সেটাকে বলা হয় পেরিট্রিকাস। সো অন দ্য বেসিস অফ দিস ফ্ল্যাজেলা মনিরাগুলোকে এগুলা ভাগে ভাগ করা হয়। প্রথম আমরা দেখছিলাম ডিস্টিংশন, যদি ফ্ল্যাজেলা আসে তাহলে ট্রিকাস বলে, আর যদি ফ্ল্যাজেলা না থাকে তখন সেটাকে বলা হয় এট্রিকাস বলে। তারপরে যদি ফ্ল্যাজেলা থাকে সেই হিসাবে তার ভাগ। আচ্ছা, এইখানে একটা কথা, এই যে অর্গানিজমগুলো যে আমরা ভাগ করলাম, সেই অর্গানিজমগুলো অরিজিনালি পাওয়া যায় সেই হিসাবে ভাগ করা হয়েছে। তুমি কিন্তু বলতে পারো না যে আজকে যদি এখানে যদি তিনটা, এখানে যদি এখানে একটা থাকলে এখানে একটা থাকলে কি হবে, সেটা না, যে এগুলা অর্গানিজম দেখা গেছে সেই হিসাবে তোমার নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? ডিসকভার হয়েছে, ডিসকভার হওয়ার পরে তোমার নাম দেওয়া হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্ল্যাজেলা। নেক্সট আমরা যাবো যেটা ইন্টারনাল স্ট্রাকচার অফ ফ্ল্যাজেলা। সো ফ্ল্যাজেলা ইন্টারনালি আমরা কি স্ট্রাকচার দেখতে পাবো, সব ফ্ল্যাজেলা কানেকশন কোন জায়গায়, কেমন ধরনের কানেকশন, সেটা আমরা দেখবো এখন। সো এইখানে যদি
একটা সেল হয়, সাপোজ দিস ইজ এ ব্যাকটেরিয়াল সেল, নিশ্চয়ই তার বাইরে একটা সেল ওয়াল থাকবে। সো দিস ইজ দ্য প্লাজমা মেমব্রেন, সো দিস ইজ দ্য সেল ওয়াল, দিস ইজ দ্য প্লাজমা মেমব্রেন। আর এই যে ফ্ল্যাজেলাটা, সেই ফ্ল্যাজেলাটা কানেকশন আসে ফ্রম দ্য প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন থেকে তার কানেকশনটা আসে। সেই কানেকশনটা কিভাবে আসে সেটাকে আমরা বড় করে নিয়ে এখন দেখব, ঠিক আছে? সাপোজ এইটা যদি প্লাজমা মেমব্রেন হয়, সেটা আমরা লাস্ট ক্লাস ডিউরিং সেল চ্যাপ্টার আমরা দেখছিলাম, ঠিক আছে? সে এখানে ঠিক আছে, এখানে কি হবে ব্যাপারটা, এখানে কিছু রিংস থাকে। ফর এক্সাম্পল, ইফ দিস ইজ এ গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া হয়, সেটা একটু পরে দেখতেছি। সো যদি সেটা গ্রাম পজিটিভ হয়, তাহলে এখানে থাকবে দুইটা এরকম রিংস, দিস আর নোন অ্যাজ রিংস। যদি এটা গ্রাম পজিটিভ হয় তখন সেটাকে বলা হয়, সো এখানে দুইটা রিংস থাকবে। আর এই রিংসটা কিছুই না, দিস রিংস ইজ নোন অ্যাজ দ্য বেসাল বডি, ঠিক আছে? আর এই রিং এর পরে একটা টাফ স্ট্রাকচার থাকবে, রিং এর পরে একটা হার্ড রড লাইক স্ট্রাকচার থাকবে এতটুকু জায়গা। সাপোজ এই ফ্ল্যাজেলাটা এদিকে আছে, ঠিক আছে? সো দিস ইজ এ নোন অ্যাজ দ্য হুক, and this is solid rod like structure. তারপরে এখান থেকে কি হবে, এখান থেকে একটা এরকম একটা স্ট্রাকচার আসবে, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ দ্য ফিলামেন্ট, এটাকে বলা হয় ফিলামেন্ট, ঠিক আছে? আই থিঙ্ক স্ট্রাকচারটা ক্লিয়ার আছে। আমি বললাম এই স্ট্রাকচারটাকে আমরা বড় করে দেখব। ফর এক্সাম্পল, ইট ইজ এ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তখন এখানে ভিতরে দুইটা রিংস থাকে। সো রিমেম্বার, ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেয়ার আর টু রিংস, ঠিক আছে? দুইটা রিং থাকে, আর রিং এর সাথে কানেক্ট থাকবে কার, হুক। আর এই রিংটাকে বলা হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় বেসাল বডি, বেসাল বডির সাথে কানেকশন থাকবে হুক। ইট ইজ এ টাফ বা সলিড রড লাইক স্ট্রাকচার। নেক্সট এটার সাথে থাকবে একটা ফিলামেন্টের কানেকশন, ঠিক আছে? এন্ড দিস পার্টিকুলার স্ট্রাকচার, আর এই ফিলামেন্টটা তৈরি হয় উইথ গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন মিন্স এরকম এরকম প্রোটিন, গোল গোল। এটাকে যদি ইন্টারনাল স্ট্রাকচার তুমি যদি দেখো, তুমি এরকম দেখতে পারো, গোল 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 স্ট্রাকচার, ঠিক আছে? এইটুক জায়গা বুঝতে পারছো? সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ পার্টিকুলার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা। যদি এখানে সাপোজ এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তখন কি হয় সেটা আমরা দেখি। সো এখানে ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রিংস থাকবে, দ্যাট ইজ দুইটা। ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রিংস থাকবে বাট চারটা, ঠিক আছে? So all these are connected
সো দেয়ার আর 4 রিংস। তারপরে তো হুক যেটা থাকার সেটা থাকবে, দিস ইজ দ্য হুক and there is the 4 rings in case of gram negative bacteria. আর এখানে সাথে কানেকশন থাকবে কার, দ্যাট ইজ দ্য ফিলামেন্ট। ঠিক আছে, এটার সাথে কানেকশন থাকবে তোমার ফিলামেন্টে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ পার্টিকুলার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ডিফারেন্স কোথায়, ডিফারেন্স কোথায়, ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেখানে দেখবো 2টা রিং, ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেয়ার শ্যাল বি 4 রিংস। ঠিক আছে, সো এখানে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ পার্টিকুলার ফ্ল্যাজেলা, যেখানে তোমাকে টাইপস আমি বললাম, তার ইন্টারনাল স্ট্রাকচার আমি বললাম। নেক্সট আমরা যেটা দেখব দ্যাট ইজ দ্য গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, দ্যাট ইজ এই ভাগটা কিভাবে করা হয় সেটা আমরা দেখছিলাম, জাস্ট এখানে আবার রিকল করা। ঠিক আছে, so the gram staining, so this gram staining was developed by Christian Gram. সো গ্রাম স্টেনিং একটা ডেভেলপ করলো, একটা স্টেন ডেভেলপ করলো। ঠিক আছে, স্টেন মিন্স কালার। এখানে কি বললো, সাপোজ সেই ব্যাকটেরিয়াতে তুমি কি দিবা, তুমি দিবা এখানে ক্রিস্টাল ভায়োলেট, তারপর তোমাকে দিতে লাগবে কি, নেক্সট নাম্বার 1 ক্রিস্টাল ভায়োলেট, নাম্বার 2 আয়োডিন সলিউশন। নেক্সট তোমায় কি করতে লাগবে, নাম্বার 3 ওয়াশ উইথ অ্যালকোহল। ঠিক আছে, এই 3টা জিনিস তোমায় করতে হবে। ফার্স্ট তোমার ক্রিস্টাল ভায়োলেট কালার তোমাকে দিতে হবে, এখানে এখানে পুরো কালার দিতে হবে। নেক্সট আয়োডিন সলিউশন তোমাকে দিতে হবে। থার্ডলি তোমাকে ওয়াশ উইথ অ্যালকোহল, তোমাকে অ্যালকোহল দিয়ে ওয়াশ করতে হবে এই সেলটাকে। তারপরে দেখো কি হয়, ইফ সেল বিয়ার্স কালার, যদি সেলের মধ্যে কালার থাকে, সো দ্যাট ইজ গ্রাম পজিটিভ। if cell do not bear color, যদি সেলের মধ্যে কালার না থাকে তখন সেটাকে বলা হয় গ্রাম নেগেটিভ। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। আর এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অনেক ডিফারেন্স আছে, বেসিক্যালি যেমন তোমার পেপটাইডোগ্লাইকেন ডিফারেন্স আছে, পেপটাইডোগ্লাইকেন লেভেলটা আলাদা আলাদা থাকে, সেটা ডিফারেন্স আছে। সেটা তোমাদের যদি কনফিউশন থাকে, তোমরা ফার্স্ট যেটা ইউনিট থার্ড ইউনিটে যেটা ফার্স্ট আমি পড়াইছি, দ্যাট ইজ আ সেল চ্যাপ্টারে চলে যাবা, তার ডিটেলস অ্যানালাইসিস আছে। প্লাস তোমার গ্রাম নেগেটিভ কেন করা হয় সম্পূর্ণ ডিটেলস করা আছে। ঠিক আছে, সেখানে জানে রাখো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কোনটা। আশা করি তোমাদেরকে ওইটা হয়ে গেছে। তো এই জিনিসটা আরো ক্লিয়ার তোমাদের কাছে, যে তোমাদেরকে একটা সেল নিতে হবে, একটা ব্যাকটেরিয়া নিতে হবে, সেখানে কি করতে হবে, ক্রিস্টাল ভায়োলেট স্টেইন দিতে হবে, তার সঙ্গে আয়োডিন সলিউশন, নেক্সট ওয়াশ উইথ অ্যালকোহল। ওয়াশ করার পর তুমি দেখবা যে কালার আছে কিনা, যদি কালার থাকে তাহলে গ্রাম পজিটিভ, যদি কালার না থাকে তাহলে গ্রাম নেগেটিভ। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য গ্রাম স্টেইনিং। নেক্সট আমরা দেখব রেসপিরেশন। সো এখানে রেসপিরেশন 2 ধরনের হতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল রেসপিরেশন জিনিসটা কি? রেসপিরেশন মিন্স এনার্জি জেনারেশন। যেমন আমরা যা যা খাই, সাপোজ আমরা গ্লুকোজ খাইলাম, সেই গ্লুকোজটা খাওয়ার পর আমাদের পেটে যাওয়ার পর সেটা হজম হবে, হজম হওয়ার পর সেখান থেকে এনার্জি রিলিজ হবে। ঠিক আছে, সেই এনার্জি যে রিলিজ হবে এই প্রসেসটাকে বলা হয় রেসপিরেশন, এটিপি রিলিজ হবে, সো এই প্রসেসটাকে বলা হয় রেসপিরেশন। সো এই রেসপিরেশন 2 ধরনের হতে পারে।
একটা হতে পারে তোমার অ্যারোবিক, আরেকটা হতে পারে তোমার অ্যানঅ্যারোবিক। অ্যারোবিক মিন্স in presence of oxygen, anaerobic means in absence of oxygen. একটা তোমার অক্সিজেনের প্রেজেন্সে, আরেকটা হলো তোমার অক্সিজেনের অ্যাবসেন্সে। কমন স্টেপ দুইটাতে আছে, তোমরা দেখতে পারবা, তোমাদের প্ল্যান্ট রেসপিরেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে দেখতে পারবা গ্লাইকোলাইসিস ইজ দ্য কমন স্টেপ। ঠিক আছে, সেটা অ্যারোবিকে হবে, অ্যানারোবিকে হবে। আর এখানে তোমার কোনো অক্সিজেন দরকার পড়ে না গ্লাইকোলাইসিসের দিকে। তারপরে তোমার কি হয়, তোমার স্টেপসগুলো ভাগ হয়ে যায়। তোমার অ্যারোবিক ক্ষেত্রে এক ধরনের হবে আফটার গ্লাইকোলাইসিস, অ্যানারোবিকের ক্ষেত্রে এক ধরনের হবে। যদি এটা অ্যারোবিক হয় তারপরে তোমার কি হবে, সাপোজ তোমার ক্রেবস সাইকেল, সেটা ডিটেলস তোমরা পাই যাবা। তারপরে হবে তোমার ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি। নেক্সট অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই তিনটা প্রসেস হবে। বাস তোমার এনার্জি জেনারেশন কি হয়ে যাবে, এটিপি ফর্মেশন হয়ে যাবে এখানে। ঠিক আছে, সো আমি স্টেপটা বলি আবার। বললাম যে রেসপিরেশন দুই ধরনের হতে পারে, একটা হতে পারে অ্যারোবিক, আর একটা হতে পারে অ্যানারোবিক। অ্যারোবিক যদি হয় সেটা হবে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, অ্যানারোবিক যদি হয় সেটা হবে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। রিমেম্বার, যেটি হোক না কেন তোমার একটা কমন স্টেপ আছে যেটা হবে, এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে, সে দ্যাট ইজ দ্য গ্লাইকোলাইসিস। আর এটা হয় ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, গ্লাইকোলাইসিস প্রসেসটা। সো নেক্সট, কোনো একটা অর্গানিজম যদি ইন প্রেজেন্স অফ অক্সিজেন করে, তখন এই গ্লাইকোলাইসিস পরের স্টেপ হবে ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেলের পরে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপরে হবে তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আলটিমেটলি তোমার এটিপি জেনারেট হবে। ঠিক আছে, যদি এখানে অ্যানারোবিক রেসপিরেশন হয় তাহলে সেটা হতে পারে তিন ধরনের। সেটা হতে পারে তোমার ফার্মেন্টেশন। ঠিক আছে, ফার্মেন্টেশন প্রসেসটা কি? ফার্মেন্টেশন হলো যখন কার্বোহাইড্রেট কে ব্যবহার করে তোমার এটিপি তৈরি করে, তখন সেটাকে বলা হয় তোমার ফার্মেন্টেশন। সেটা হতে পারে পিউট্রিফ্যাকশন, পিউট্রিফ্যাকশন কি, যদি প্রোটিন কে ব্যবহার করে তোমার এনার্জি জেনারেট করে, তখন সেটাকে বলা হয় তোমার পিউট্রিফ্যাকশন। অথবা সেটা হতে পারে ডিকে। ঠিক আছে, সেটা হতে পারে ডিকে, যদি কোনো ডেড অর্গানিক ম্যাটার তার থেকে তোমার এনার্জি জেনারেট করে। এই তিনটা প্রসেসে হতে পারে। একটা এটিপি বা এনার্জি প্রোডাকশন করে, পিউট্রিফ্যাকশন হতে পারে, সেটা যদি প্রোটিন থেকে তোমার এনার্জি প্রোডাকশন করে, অথবা ডিকে হতে পারে, যেখানে ডেড অর্গানিক ম্যাটার থেকে এনার্জি জেনারেশন করতে পারবে। সো দিস ইজ দ্য টোটাল ভিউজ। ঠিক আছে, সো নেক্সট আমরা দেখবো যে বিভিন্ন ধরনের অর্গানিজম। সো মনিরার ক্ষেত্রে কি হয়, মনিরার যেগুলো অর্গানিজম তাদের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কি ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। ঠিক আছে, তাদের মধ্যে সবার মধ্যে কি তোমার অ্যারোবিক রেসপিরেশন হয় বা সবার মধ্যে কি অ্যানারোবিক রেসপিরেশন হয়, সেটা আমরা দেখবো উইথ এক্সাম্পলস। ঠিক আছে।